সিনেমাটা বানানোই শুরু করেছিলাম আমার মেয়েকে আমার শৈশবটা কেমন ছিল সেটা দেখানোর জন্য। আচ্ছা। সো সেই ছবিটা নিয়ে যখন একটা পুরস্কার পাওয়া যায় অবশ্যই তার কথা মনে হবে। আজ আমরা বিনোদন সারাদিন স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এমন একজনকে যিনি এই বছর তার প্রথম সিনেমা আম কাঁঠালের ছুটির জন্য পেয়েছেন একাধিক মেরিল প্রথম আলোর সমালোচক পুরস্কার। 3টি বিভাগে মনোনয়ন পেয়েছিল এই সিনেমাটি। সমালোচকরা 3টি পুরস্কারই তুলে দিয়েছে আম কাঁঠালের ছুটি টিমের হাতে। এই অনন্য অর্জনের প্রসঙ্গ ধরেই আজ আমরা কথা বলবো মেধাবী নির্মাতা স্থপতি মোহাম্মদ নুরুজ্জামানের সাথে। চলুন দর্শক তার সাথে আড্ডায় ডুব দিই। অনেক অনেক অভিনন্দন, কেমন আছেন? এই তো ভালো আছি, আপনাদের অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। এই যে চমৎকার অর্জন এবং এই অর্জনের পরে অর্থাৎ মেরিল প্রথম আলো পুরস্কার পাওয়ার ঠিক পরদিনই আপনি সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দিয়েছিলেন যে ঘোরের মধ্যে আছি। সো এখনো কি সেই ঘোরের মধ্যে আছেন নাকি ঘোর কেটেছে? ডেফিনেটলি এখনো ঘোরের মধ্যে আছি বলতে পারি, এজন্য যে আমি কখনো আসলে এই ধরনের পুরস্কারের কথা চিন্তা করিনি এবং আসলে অচিন্তনীয় অনেক কিছু আমাদের জীবনে ঘটে যায়, তো এখনো আমার কাছে এটা বিশ্বাস করতে একটু কষ্ট হচ্ছে। 3টি বিভাগে মনোনয়ন পেয়েছিল আম কাঁঠালের ছুটি এবং 3টিতেই পুরস্কার জিতে নিয়েছে। তবে ব্যক্তিগতভাবে আপনি শ্রেষ্ঠ পরিচালক এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র এই 2টা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন। আপনার এই অনন্য প্রাপ্তিকে কিভাবে দেখছেন? অবশ্যই ভালো লাগছে, তবে আমার সাথে অন্য যে দুজন নমিনি ছিলেন দুটো বিভাগেই, চলচ্চিত্র এবং পরিচালনা, আমার মনে হয় যে তারা হয়তো আমার থেকে যোগ্যতর ছিলেন। এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, কারণ দুজনই যথেষ্ট মেধাবী এবং শাতা এবং আদিম। আমি স্টেজে আমার স্টেজ ভীতি আমার নেই, আসলে ছিল না, কিন্তু ওই দিন বহু বছর পর আমি হঠাৎ ফিল করলাম যে আমি খুব নার্ভাস হয়ে গেছি। এর বাইরে আর কোনো অনুভূতি পাইনি আসলে। আর যখন আপনি পুরস্কারটা হাতে নিলেন ওই মুহূর্তে কার কথা সবচেয়ে বেশি মনে হয়েছিল? প্রথমে আমার মেয়ের কথা মনে হয়েছে, কারণ সিনেমাটা বানানোই শুরু করেছিলাম আমার মেয়েকে আমার শৈশবটা কেমন ছিল সেটা দেখানোর জন্য। সো সেই ছবিটা নিয়ে যখন একটা পুরস্কার পাওয়া যায় অবশ্যই তার কথা মনে হবে। একটা পুরস্কার পাওয়ার পরে আপনি যখন পুরস্কারটা নিয়ে মঞ্চ থেকে নামলেন, এক্স্যাক্টলি আর কিছুক্ষণের মধ্যে আবারও আরেকটা পুরস্কার নেওয়ার জন্য আপনাকে মঞ্চে ডাকা হলো। এটা আপনার জন্য কতটা প্রত্যাশিত ছিল? এটা আমার কাছে খুবই অপ্রত্যাশিত ছিল। আসলে আমি ইনফ্যাক্ট ভেবেছিলাম যে আমাদের 3টা মনোনয়নের মধ্যে সেরা অভিনেতাটা হতে সম্ভবত আমরা পেতে যাচ্ছি, বাকি 2টার ব্যাপারে আমি একেবারেই আশাবাদী ছিলাম না। তো প্রথমটা তো মনে হয়েছে যে এটা একটা অঘটন তো আসলে বারবার ঘটে না, তো ঠিক মানে পরপরই আরেকটা অঘটন ঘটবে এটার জন্য একদম প্রস্তুত ছিলাম না আসলে। আচ্ছা, আমরা যেটা বলি কৈশোর শৈশব তো খুবই রঙিন একটা জীবন, কিন্তু সেই রঙিন জীবনটাকে আপনি কেন সাদা কালো রঙে সামনে আনলেন? আমরা এই ধরনের অনেক কথা বলে থাকি, শৈশব কৈশোর রঙিন, স্বপ্ন রঙিন, তাই না, এগুলো আমরা বলি, বাট আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে একটা ফিল দিতে চেয়েছিলাম যে আমার কৈশোরের যে ঘ্রাণটা সেটা আমি কালারে পাচ্ছিলাম না। আমি কিন্তু ছবিটা কালারে শ্যুট করেছিলাম এবং আমরা 4 রকমের গ্রেডিং করেছিলাম কালারের, কিন্তু কোনোটাই ঠিক আমার মনে হচ্ছিল না যে আমি যেই ফ্লেভারটা দিতে চাই সেটা আসছে। মূলত এটা কোনো গল্পের জন্য কিন্তু আমি আসলে ছবিটা বানাইনি, আমি একটা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য বানিয়েছিলাম। তো তারপর আমরা চিন্তা করলাম যে এটা সাদা কালোতে করা যায় কিনা। সাদা কালোর একটা গ্রেডিং প্রথম হচ্ছিল, তো করার পরে মনে হচ্ছিল যে কিছুটা পাচ্ছি, দেন আমরা দ্বিতীয় গ্রেডিংয়ে এসে আমার মনে হয় যে আমি যেটা চেয়েছিলাম সেটা পেয়েছি। আপনি একটা সময় বলেছিলেন যে আমাদের এই বিনোদন জগতের তেমন কোনো মানুষ আপনার খুব একটা পরিচিত নয় এবং আপনি নারায়ণগঞ্জে থাকেন, সেখানেই আপনি সিনেমা বানান, বেশ নিভৃতচারী আপনি। এর পেছনে বিশেষ কোনো কারণ রয়েছে কি? কারণ হচ্ছে যে আমি হয়তো কিছুটা অসামাজিক, আর আরেকটা হচ্ছে সেই সাথে যে আমি একটু হোম সিকনেস যে ব্যাপারটা আছে, এই জিনিসটা আমার খুব বেশি ঘটে। আর আমার জীবনের একটা খুব বড় অংশ আমি বাড়ির বাইরে কাটিয়েছি। আমি ক্যাডেট কলেজে পড়তাম, বুয়েটে হলে ছিলাম, তো সবকিছু শেষ করে যখন আমি আবার নারায়ণগঞ্জে ফিরে গেলাম আমার আর ঢাকার দিকে ফিরতে ইচ্ছে হয়নি। যে কারণে আমার সব কর্মকাণ্ড নারায়ণগঞ্জ ভিত্তিক। বাংলাদেশে এখন তো বহু ধরনের বহু পুরস্কার চালু রয়েছে, কিন্তু কোথাও না কোথাও প্রত্যেকটা অ্যাওয়ার্ড নিয়ে কিন্তু রাজনীতি কিংবা স্বজনপ্রীতির একটা অভিযোগ এটা খুবই থাকে। ওই জায়গা থেকে আপনার কাছে জানতে চাই, আপনার কি মনে হয়েছে মেরিল প্রথম আলো পুরস্কার কতটা স্বচ্ছ? আমার কাছে তো স্বচ্ছই মনে হয়েছে, বিকজ এই যে আপনি যা বললেন এইসব কারণে আমি প্রথমে এটা জমা দিতেই চাইনি, যে আসলে যে আমার যেই ফ্লেভারের ছবি বা আমার যেই প্রোফাইল তাতে করে হয়তো কেউ এই ছবিটা দেখবেই না। তারপর আমি আমার বেশ কাছে কয়েকজনের বিশেষ অনুরোধে আমি এটা জমা দিয়েছি। হঠাৎ একদিন দেখলাম যে আপনার একটা ফোন এলো যে
আমাদের যে প্রধান অভিনেতা লিওন, ওকে খোঁজা হচ্ছে। তো ওকে খুঁজে বের টের করা হলো। ওকে যেদিন ওর সাথে দেখা করতে যাব সেদিন সকালবেলা আমি পত্রিকায় দেখলাম যে এটা মনোনয়নের মানে সমালোচক পুরস্কারের মনোনয়নের তালিকাটা এসছে। সেখানে মানে লিওনের নাম আছে, সেই সাথে আমার নাম 2বার। এটা একেবারেই খুব মানে অপ্রত্যাশিত ছিল। এ থেকে আমার যেটা মনে হয়েছে যে নিশ্চয়ই এরা আসলে কোনো কিছু বায়াস ছিলেন না, যে জুরি প্যানেলে যারা ছিলেন। তো বায়াসড হলে অন্তত আমি মনোনয়ন পেতাম না। আর শেষ পর্যন্ত পুরস্কারের ব্যাপারে তো মানে তখন মানে আমার আর কোনো দ্বিধাই থাকে না, কারণ জুরি প্যানেলের কে ছিলেন, কারা ছিলেন তা আমি পুরস্কারের দিনের আগ পর্যন্ত জানতাম না। এর মধ্যে তাদের সাথে তো আমার পরিচয় নেই। তো তারা কোন স্বার্থে আমাকে মনোনয়ন দিলেন বা পুরস্কারের জন্য মনোনীত করলেন, তো যেহেতু এই আমার ক্ষেত্রে ব্যাপারটা ঘটেছে, তার মানে আমি ধরেই নিতে পারি অন্যান্য বিভাগেও একই ব্যাপার ঘটেছে। তো সেই ক্ষেত্রে আমার কাছে স্বচ্ছই মনে হয়। জুরি বোর্ডের প্রসঙ্গে একটু আসতে চাই। ওয়েব ফিল্ম এবং সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের সমালোচক পুরস্কারের জুরি বোর্ডে ছিলেন এন রাশেদ চৌধুরী, কামার আহমেদ সাইমন এবং আকরাম খান। আপনার পুরস্কার প্রাপ্তির পরে, যেহেতু আগে কখনো আলাপ হয়নি, এর পরে কি তাদের সাথে আলাপ হয়েছে? ওই দিন প্রোগ্রামের শেষে আমার সাথে আকরাম খানের কথা হয়েছে। কি বলেছেন তারা? তারা দুজনেই নারায়ণগঞ্জে যাওয়ার এই করেছেন আর কি। বলেছেন যে আমরা নারায়ণগঞ্জ যেতে চাই। আমি তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, আসেন নারায়ণগঞ্জ, ঘুরে যান। 1999 সালে প্রথম আলোর একটা চলচ্চিত্র বিষয়ক কর্মশালায় এসে আপনি প্রথম নাকি চলচ্চিত্র নির্মাণের জন্য উদ্বুদ্ধ হন। সেই সময়কার কথা, সেই দিনের কথা কি মনে পড়ে? এটা আমার জীবনে একটা খুব ইম্পর্টেন্ট ঘটনা। আমি ফটোগ্রাফি করতাম বুয়েটের একদম শুরু থেকেই। আমি মোটামুটি আমার ক্যাম্পাসে লোকজন ক্যামেরা হাতে ঘোরাঘুরি করতে দেখতো। তখন তো আসলে ক্যামেরার ব্যাপারটা এত ছিল না, পপুলার ছিল না। তো এর মধ্যে এবং ওই সময়টাতে মাত্র সবার হাতে হাতে কম্পিউটার আসা শুরু করেছে। কম্পিউটার চলে আসার পরে আমরা দেখলাম যেটাতে সিনেমা দেখা যায়। তো আমি প্রচুর সিনেমা দেখতাম, ম্যাক্সিমাম হলিউডের ছবি। আমি লেখালেখি করতাম, আগে লিখতে ভালো লাগে আমার। তখন প্রথম আলোতে একটা বিজ্ঞাপন দেখলাম যে আমার দেখা সেরা চলচ্চিত্র, এই নিয়ে একটা প্রবন্ধ লিখতে হবে। আচ্ছা। প্রথম 10 জন বা এরকম কিছু, যে যারা থাকবেন তাদেরকে একটা সুযোগ দেওয়া হবে ফিল্ম অ্যাপ্রিসিয়েশন বিষয়ে একটা ওয়ার্কশপ করার জন্য। তো আমার এক বন্ধু বলল, লেখ, তুই তো লিখতে পারিস। আমি লিখলাম। এর মধ্যে একদিন দেখলাম যে ওই সেই যেই 10-12 জন যাদেরকে নেওয়া হবে তার মধ্যে আমার নাম আছে। আমার কাছে একটা চিঠি আসলো আর কি। তো আমি খুব আগ্রহ নিয়ে গেলাম যে ব্যাপারটা কি দেখার জন্যে। তো ওখানে ওয়ার্কশপটা কোঅর্ডিনেট করছিলেন হচ্ছে তানভীর মোকাম্মেল ভাই। তো ওনাকে আমি নাম বাই নেম চিনতাম আর কি। ওটা সম্ভবত 3 দিন বা 4 দিনের ওয়ার্কশপ ছিল। তো প্রথম দিন গিয়ে আমি বোঝা শুরু করলাম যে ফিল্মকে শুধু যে একটা এন্টারটেনমেন্টের ব্যাপার আমি এতদিন জানতাম, বা আমি যেই জনরার ছবি দেখতাম তার বাইরেও আসলে অনেক কিছু আছে, এবং এটা একটা সিরিয়াস আর্ট মিডিয়াম। আচ্ছা। ওয়ার্কশপ আমি ভেবেছিলাম যে একদিন দেখে চলে আসব। তো আমি আবার দ্বিতীয় দিন গেলাম, তৃতীয় দিন গেলাম, এবং ফাইনাল ডে যেদিন, সেদিন আমার একটা টার্ম ফাইনাল পরীক্ষা ছিল। তো আমার কাছে ডিসিশন হচ্ছে যে আমি পরীক্ষাটা দিব না ওয়ার্কশপে যাব। অবভিয়াসলি আমার পরীক্ষাটা দেওয়ার কথা ছিল। তো কী কারণে মনে হলো আচ্ছা এটা আমি রিটেক নিতে পারবো, রিটেক নিলে আমার গ্রেড কমে যাবে। তো আমি পরীক্ষা বাদ দিয়ে চলে গেলাম, এবং এটার জন্য আমার পরে অনেক ভুগতে হয়েছে। এবং একটা পর্যায়ে বুঝলাম যে আমি যে ধরনের ছবি দেখতাম সেটার প্রতি আমি ইন্টারেস্ট হারিয়ে ফেলছি। এর মধ্যে একদিন তখন জার্মান কালচার সেন্টারে একটা ছবি হচ্ছিল এশিয়ার থ্রু 400 ব্লোজ। ওটা দেখে এসে রাত্রেবেলা আমি ঘুমোতে পারছিলাম না, মনে হচ্ছিল যে একটা ছবি বানাতেই হবে। এই তো ওইভাবে শুরু। তারপরই আমি আসলে ছবি বানানোর চেষ্টা করি। আমি আমার প্রথম ছবি বানানোর চেষ্টা করেছিলাম 99 সালেই। এরপরে তো লম্বা সময় কেটে গেল। আমরা এই যে ফিল্ম নিয়ে প্রাপ্তির গল্প করছি, এর উপরে তো আরো অনেক পালক জমেছে। আমি যদি বলি যে আম কাঁঠালের ছুটি কিন্তু আন্তর্জাতিক বেশ কিছু পুরস্কার পেয়েছে, কিন্তু সেই প্রাপ্তিগুলোর পরে আপনি খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন যে সেই আন্তর্জাতিক পুরস্কারগুলো নাকি বাংলাদেশের জাতীয় পুরস্কারের কাছে অনেকটাই পানসে। কেন পানসে? অনেকগুলো কারণ আছে। ফার্স্ট অফ অল, আমি বিশ্বাস করি যে একটা চলচ্চিত্র তার নিজের এলাকায় লোকজন যতটা রিলেট করতে পারে, বাইরের লোকজন অতটা পারে না। তারা হয়তো কয়েকটা স্তর দেখেই হয়তো একটা আমাকে পুরস্কার দিয়েছে, কিন্তু আমার এখানে যারা দেখেছে তারা পুরো ব্যাপারটা আসলে আমি যা বলতে চেয়েছি বা আমি যা ফিল করতে চেয়েছি তারা মানে 100% ফিল করতে পেরেছে। এটা একটা। আর আরেকটা হচ্ছে যে দেশের দর্শকের সামনে
আচ্ছা, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এবার একটু আম কাঁঠালের ছুটির কাস্টিং প্রসঙ্গে আসতে চাই। লিওন আহমেদ অভিনয় করেছেন এবং তিনি সেই অভিনয়ের স্বীকৃতিও পেয়েছেন, শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন। আমরা শুনেছি যে তার খোঁজটা আপনি পেয়েছেন আদিমের নির্মাতা যুবরাজ শামীমের কাছ থেকে। যুবরাজ শামীমের কাছে কতটা কৃতজ্ঞ আপনি এই কারণে? শুধু এই কারণে না, অনেক কারণে কৃতজ্ঞ। কারণ আমাদের এই পুরো ছবিটাই আসলে যুবরাজ শামীম খুব ইনভলভ ছিল। আচ্ছা, আমরা একসাথে কাজ করছি সেই 2010 সাল থেকে। তো এই ছবিটা প্রথম যখন আমরা আইডিয়া শেয়ার করলাম, তো এটার কিন্তু স্ক্রিপ্ট লেখার কথা ছিল যুবরাজ শামীমের। তো ও ব্যস্ততার জন্য পারেনি। পরে এক সময় দেখলাম যে আমার সময় চলে যাচ্ছে, তখন আমি নিজেই লিখতে বসে গেলাম। আমার এটার গল্পটা ছিল আমার এক ফ্রেন্ডের। যাই হোক, তো আমরা শুটিং লোকেশন খুঁজতে খুঁজতে আমি যে ধরনের এলাকা চাচ্ছিলাম সেটা পেয়েছি হচ্ছে গাজীপুরে। তো আমার সবসময় যেটা আমি চেষ্টা করতাম যে আমার লোকেশন যেখানে, আমি অভিনেতা সব সেই এলাকা থেকেই নিব, কারণ এতে করে অনেকগুলি সুবিধা পাওয়া যায়। তো ওই এখন সেই যেহেতু শামীমের বাসা হচ্ছে টঙ্গীতে, আমাদের লোকেশনের প্রায় কাছাকাছি, তো তখন আমি এই দায়িত্বটা দিলাম আসলে শামীমকে, যে ওই বের করার জন্য, ক্যারেক্টার খোঁজার জন্য। তো এরকম আসলে শুধু ক্যারেক্টার খোঁজা না, মানে আমি হয়তো আপনি জেনে থাকবেন যে আমাদের এই সিনেমাটা জার্নির উপরে আমি একটা বই লিখেছি, এবার মেলায় পাবলিশ হয়েছে। ওই বইটাতে দেখতে পারবো যে আমরা আসলে কতভাবে ওর উপর ডিপেন্ড ছিলাম। তো অবশ্যই ওর সাথে কৃতজ্ঞ, ওর কাছে কৃতজ্ঞ, এটা বলতে কোনো দ্বিধা নেই। আচ্ছা, অভিনেতা লিওন আহমেদ পুরস্কার পেয়েছেন শহীদুজ্জামান সেলিম এবং নাসিরউদ্দিন খানের মতো শক্তিশালী সব অভিনেতাদের সাথে কম্পিট করে। কখনো কি ভেবেছিলেন যে লিওন আহমেদ সেরা অভিনেতার পুরস্কারটা হাতে নেবেন? এটা আসলে আমি যে বললাম যেটা, যে ভাবার তো কোনো কারণ নেই, কিন্তু আমার কাছে একটা জিনিস, আমার ইনটিউশন কাজ করছিল যে যেহেতু এমন দুজন শক্তিশালী অভিনেতার পাশে ওকে মনোনয়ন দেওয়া হয়েছে, নিশ্চয়ই কোনো একটা ব্যাপার ঘুরতে যাচ্ছে। দুরন্ত শৈশব আর কৈশোরের চমৎকার এক প্রতিচ্ছবি আমরা দেখেছি আম কাঁঠালের ছুটিতে। আপনার কি মনে হয় কেন এই সিনেমাটা স্পেশালি সমালোচকদের, দর্শকদের মন জয় করে নিয়েছে? আমার কাছে যেটা মনে হয় যে সমালোচক বা দর্শক যারা, সবার কাছে এটা কিন্তু ভালো লাগেনি, আমি জানি। ভালো লেগেছে তাদেরই যারা এরকম একটা সময় পার করে এসছেন, এবং মোটামুটি তাদের বয়স আমার মনে হয় 25-এর উপরে, কারণ 90-এর দশকের পরে এই ধরনের জীবন আসলে আমাদের সোসাইটিতে আর নেই। তো অনেকে বোধহয়, আমার ধারণা যেটা, যে নস্টালজিক হয়ে গেছেন, কারণ এখানে অলমোস্ট সবগুলো ব্যাপারে তারা রিলেট করতে পারছিলেন। হোয়াট নেক্সট? আমরা জানি যে আরো 3টা সিনেমার শুটিং হয়ে গেছে, আসবে পর্যায়ক্রমে, সেগুলো নিয়ে একটু জানতে চাই। আমার পরের ছবি হচ্ছে মাস্তুল, এটা আমাদের সবকিছু শেষ। তো আমরা হয়তো কিছুদিনের মধ্যে এটা সেন্সর প্রক্রিয়া শুরু করে দেব, এবং এবছরই রিলিজ করার ইচ্ছা আছে। আর বাকি দুটো নিয়ে যদি বাকি তারপরের আরেকটা, ওইটার আমাদের মোটামুটি একটা রাফ কাট দাঁড়িয়েছে, আমরা পোস্ট প্রোডাকশন শুরু করব। আর আরেকটা শুটিং হয়ে গেছে, এখন ওটার এডিট বা কিছু শুরু করতে পারি। আপনি কিন্তু সিনেমার সাথে আরেকটা দিক দিয়েও খুব চমৎকারভাবে জড়িত। সিনেস্কোপ নামে নারায়ণগঞ্জে আপনার নিজের একটি সিনেমা হল রয়েছে, সেটা নিয়ে জানতে চাই কেমন চলছে? এখন এটা মোটামুটি একটা ভালো আমাদের অডিয়েন্স দাঁড়িয়ে গেছে, যারা, আমি আসলে সেখানে সব ধরনের ছবি চালাতে চাই না। আচ্ছা, তো আমি আমার টেস্ট অনুযায়ী ছবি যেগুলো মনে হয় যেগুলো লোকজনের দেখা দরকার, এমনও হয়েছে যে একটা ছবি একজন দেখছে, আমরা তাও শো চালিয়ে গেছি। এটা কিন্তু অনেক বড় ব্যাপার। এটা আমরা করি, সবসময় করি। তার কারণ এটা দুটো কারণে করা হয়। কারণ একটা হচ্ছে যে নির্মাতা বানিয়েছেন, তো তার প্রতি তো আসলে অসম্মান দেখানো হয় যে আমার ছবিটা আমি চালাচ্ছি না, নিয়েছি চালাচ্ছি না, এটা। আর আরেকটা হচ্ছে যে দর্শক আসলেন, সে কিন্তু তার বেশ কিছু কাজকর্ম ফেলেই আসলে সিনেমা দেখতে আসে। তো আমি যদি তাকে বলি যে ভাই আপনি একা তাই ছবি চালাবো না, এটা হয় না। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, আর আপনার এই অভূতপূর্ব অর্জনের জন্য অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শুভকামনা জানাই। আরও একটাবার বিনোদন সারাদিনকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনাদেরকে অনেক ধন্যবাদ, মেরিল প্রথম আলোকে অনেক ধন্যবাদ, কারণ তাদের সৌজন্যে আসলে এত কথা বলা।